গ্রামার এবং স্পোকেন ক্লাস তো অনেক হয়েছে, রাইট? সো আমরা আজকে একটা রিটেন পার্টের ক্লাস করবো, যে অর্থাৎ আপনারা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, আপনারা যখন পরীক্ষায় লিখতে যাবেন, প্যারাগ্রাফ, কম্পোজিশন, এরপর লেটার, এগুলোকে সহজ ওয়েতে কিভাবে লেখা যায়। আমরা মূলত ক্লাসটাকে দুই ভাগে ভাগ করছি। আজকে স্ট্রাকচারটা দেখা দিব, আগামী ক্লাসে আপনাদের হাতে ধরে বুঝিয়ে দিব কিভাবে লিখতে হয়, ঠিক আছে? সো আজকে আমরা মেইনলি ফলো করব কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, এর ভিতরে কোন কোন মেটেরিয়ালগুলো রয়েছে, এর ভিতরে কোন কোন জিনিসগুলো দিলে প্যারাগ্রাফটা আরও স্মার্ট হবে, এবং কোন কোন জিনিসগুলো ব্যবহার করা অবশ্যই জরুরি, কোনগুলোকে লেখাই যাবে না বা ব্যবহার করা যাবে না, সব কিছু আমরা দেখব। সো ঝটপট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করছি। খেয়াল করো, একটা প্যারাগ্রাফ আমাদের লিখতে হয় মোটামুটি 1.5 পেজ বা 2 পেজ, সর্বোচ্চ 2 পেজের মতো। কিন্তু আমরা যখন লিখতে বসি তখন কিন্তু মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি কোথায় শুরু করব, কি সম্পর্কে লিখব, কোন কোন পয়েন্টগুলো তুলে ধরব, এই কোন কোন পয়েন্টগুলো, এগুলো কিন্তু সবাই আমরা জানি, মোটামুটি চিন্তা করলে মাথা থেকে বের হয়ে আসে। কিন্তু সাজিয়ে লেখাটা সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার মার্ক কিন্তু সাজিয়ে লেখার উপর ডিপেন্ড করে। তুমি কতটুকু মার্ক পেলা, তুমি কতটুকু মার্ক পাবা, তা ডিপেন্ড করবে একমাত্র কিসের উপর, কতটুকু তুমি অর্গানাইজড ওয়েতে লিখেছো, ভুল কম করেছ, ইনফরমেশন কতটুকু সঠিক, এই বিষয়গুলোর উপর। সো একটা প্যারাগ্রাফের কয়টা অংশ থাকে? বেসিক্যালি 3টা অংশ থাকে। একটাকে আমরা কি বলছি, এটা সব লিখনির ক্ষেত্রে, একটাকে আমরা বলছি ইন্ট্রোডাকশন। কি বলি আমরা? ইন্ট্রোডাকশন। কিসের? এটা আমরা কি লিখছি? প্যারাগ্রাফ লিখছি, তাই না? প্যারাগ্রাফকে আমরা কিভাবে সহজ ওয়েতে লিখতে পারি, কোন কোন ম্যাটেরিয়ালগুলোর ভিতরে থাকতে পারে। এরপর 2 নম্বর যেটা রয়েছে বডি পার্টস, তাই না? বডি। 3 নম্বর রয়েছে কনক্লুশন। এই তো 3টা পার্ট, তাই না? কিন্তু আসলে কি শুধু 3টা পার্ট? জি না স্যার, এটা ইন্ট্রোডাকশনের মধ্যে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, বডির মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেগুলো সাজানোর ব্যাপার আছে। সব কিছু আমরা স্ট্রাকচারাল ওয়েতে একটু দেখবো। কনফিউজড হয়ে যেও না, একটু কঠিন লাগতে পারে, কিন্তু যদি একবার লেখা শেখো, ট্রাস্ট মি, পৃথিবীর যে কোনো বিষয়ে তুমি প্যারাগ্রাফ লিখতে পারবা, ঠিক আছে? দেখেন, ইন্ট্রোডাকশন পার্টে আমাদের মেনলি 2টা অংশ থাকে। আমি আজকের ভিডিওতে প্যারাগ্রাফের এই ম্যাটেরিয়ালগুলো পরিচিতি দিব তোমাদেরকে, আর আগামী ভিডিওতে এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে একটা প্যারাগ্রাফ তুমি কিভাবে সাজাবা সেই ভিডিওতে তোমাদের দেখা দিব। সো এই ভিডিওটা 2টা পার্ট হবে, পার্ট 1, পার্ট 2, ঠিক আছে? দেখো, ইন্ট্রোডাকশন পার্টে 2টা অংশ থাকে। একটাকে বলা হয় টপিক সেন্টেন্স। কি বলা হয়? টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বাক্যটা, এই প্রথম বাক্যটাতেই পুরো প্যারাগ্রাফ সম্পর্কে কি বলা হচ্ছে ওই এক বাক্যের মধ্যেই প্রকাশিত হওয়া উচিত, এবং এটা হয়। খেয়াল করে দেখবা, তুমি ট্রাফিক জ্যাম পড়েছো, তুমি অন্য যে জিনিসগুলো পড়েছো, লেখনীগুলো পড়েছো, সেখানে দেখবা এই টপিক সেন্টেন্স হচ্ছে একদম প্রথম সেন্টেন্সটাই হচ্ছে টপিক সেন্টেন্স, এবং ওই সেন্টেন্সটা পড়লে কিন্তু তুমি বুঝে যাও যে এই পুরো প্যারাগ্রাফটাতে এই বিষয় নিয়ে কথা বলা হবে। সো এটা হচ্ছে কি টপিক সেন্টেন্স, টপিকটা সম্পর্কিত একটা সেন্টেন্স, যে সম্পর্কে প্যারাগ্রাফ। মনে করো আজকে আমরা একটা সুইসাইড সম্পর্কে প্যারাগ্রাফ লিখব, ঠিক আছে? সুইসাইড বানানটা ভুল করেছি, হায় সুইসাইড। তো সুইসাইড সম্পর্কে আমরা লিখবো, মনে করো, ঠিক আছে? তো এখন দেখো, তাহলে এই সুইসাইড সম্পর্কিত একটা মেইন যদি সেন্টেন্স লিখি, ওইটা হবে টপিক সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটাই হয়। এবার এরপরে আরেকটা অংশ রয়েছে, ওই প্রথম প্যারার ইন্ট্রোডাকশনের শেষের লাইনটা, এটা সবসময় মোটামুটি কিসে হয়? এটাকে বলা হয় থিসিস সেন্টেন্স, থিসিস স্টেটমেন্ট। কি বলা হয়? থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট। ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? আগেরটা কি? টপিক সেন্টেন্স এবং থিসিস স্টেটমেন্ট। এই 2টা অংশ থাকে কার মধ্যে? ইন্ট্রোডাকশনের মধ্যে। এগুলো যদি তুমি লেখা শেখো, তাহলে একদম খুবই আর্টিকুলেট ওয়েতে তুমি দেখবা পত্রিকায় যারা লেখে না, বই যারা লেখে না, তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করে। টপিক সেন্টেন্স লেখে, থিসিস স্টেটমেন্ট লেখে, তোমার লেখাও কিন্তু এরকম সাজানো গুছানো একটা কম্প্যাক্টেবল জিনিস হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো বডি পার্ট, হুইচ ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইন্ট্রোডাকশন পার্টটাতে কী কী আছে এগুলো জেনে ফেললাম, এবার বডি পার্টটা নিয়ে একটু কথা বলবো। দেখো, বডি পার্টটা হচ্ছে মেইন পার্ট, যেখানে তোমার মার্কটা নির্ভর করে। বডি পার্টটা মেইন পার্ট, যেখানে প্রচুর ইনফরমেশন দেওয়া থাকে। এই ইনফরমেশনগুলো তুমি কিভাবে সাজিয়ে নিবা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো বডি পার্টে কী কী থাকে? বডি পার্টে যেটা থাকে সেটা হচ্ছে 3টা মেইন আইডিয়া, 3 মেইন আইডিয়াস। এবার এই 3 মেইন আইডিয়াসের জায়গায় আমরা 2টাও লিখতে পারি। যারা প্যারাগ্রাফ, যারা লেখালেখি অনেক বেশি পছন্দ করো না, মনে করো টাইম নাই, টাইম কম, তারা 2টা মেইন আইডিয়া দিবা। এবার 2টা মেইন আইডিয়া কি চিন্তা করে দেখো।
আমরা সুইসাইড নিয়ে কথা বলছি, রাইট? তাহলে সুইসাইড কি একটা টপিক? সুইসাইড একটা টপিক। এবার সুইসাইড নিয়ে কথা বলতে গেলে চিন্তা করো তো আমাকে কোন কোন বিষয়গুলো লিখতে হবে, কোন কোন সাইডগুলো নিয়ে আমি কথা বলতে চাই সুইসাইডের। এক হচ্ছে সুইসাইডের কারণ হতেই পারে, আর এক হচ্ছে সুইসাইডের প্রবণতা কেন আসে, ঠিক আছে, এটা করতে পারি, বা এটা সলিউশন নিয়ে কথা বলতে পারি, তাই না? অনেকগুলো পয়েন্ট কিন্তু আসে। তো দুইটা মেইন আইডিয়া তুমি দেখলা সুইসাইড নিয়ে। আমি ধরো একটা মেইন আইডিয়া বের করলাম, যে সুইসাইডটা আমি নিজে থেকে বললাম যে সুইসাইড কেন হচ্ছে, কারণ বাংলাদেশে অনলাইন গেমিংয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আমি একটা কারণ বের করলাম, একটা মেইন আইডিয়া কি? অনলাইন গেম। এই অনলাইন গেম খেলার কারণে সুইসাইডের রেটটা বেড়ে যাচ্ছে, এটা একটা। আরেকটা মেইন আইডিয়া কি হতে পারে? আরেকটা মেইন আইডিয়া হতে পারে যে কি, এই যে প্যান্ডেমিক কালে, করোনা কালে যে মেন্টাল স্ট্রেসটা রয়েছে সেটা। তাহলে আমরা কি বলতে পারি? প্যান্ডেমিক। তাহলে করোনা প্যান্ডেমিক। তাহলে আমরা দুইটা মেইন আইডিয়া নিয়ে কথা বলবো, একটা অনলাইন গেম কেন একটা মানুষকে সুইসাইডের দিকে ঠেলে দেয়, এটা একটা আইডিয়া। আর প্যান্ডেমিক কেন একটা মানুষকে সুইসাইডের দিকে ঠেলে যাচ্ছে, এটা আরেকটা আইডিয়া। তাহলে আমরা কয়টা আইডিয়া পেলাম? দুইটা মেইন আইডিয়া পেলাম। তাহলে বডিতে আমরা কি লিখবো? দুইটা মেইন আইডিয়া ব্যাখ্যা করব। এবার শুধু এখানেই শেষ না, মেইন আইডিয়া তো তুমি বললা, তুমি তো এটা এলিগেশন লাগাইলা, এটা তো সঠিক নাও হতে পারে, এটা সঠিক নাও হতে পারে। প্যান্ডেমিক, এটা সঠিক নাও হতে পারে, এটা তোমার মতামত। তুমি এবার এটাকে স্ট্যাবলিশ করতে হবে। কি করতে হবে? স্ট্যাবলিশ, প্রমাণ দিতে হবে, প্রুফ দিতে হবে। সেটা কিভাবে দিবা? সেটা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে এই অনলাইন গেম সম্পর্কে দুইটা বা তিনটা পয়েন্ট লেখা। তুমি হয়তো বলতে পারো যে এখনকার বর্তমান একটা পয়েন্ট কি হতে পারে? একটা পয়েন্ট হতে পারে যে কি, রাত জাগা। এখনকার স্টুডেন্টরা কি করে? রাত জেগে গেম খেলে। তাহলে আমরা কি বলছি? যে রাত জেগে, আমি বাংলায় দিচ্ছি সহজ হবে, রাত জেগে গেম খেলা। আরেকটা পয়েন্ট হতে পারে কি, রাত জেগে গেম খেলা। তো আরেকটা পয়েন্ট কি হতে পারে? যে তারা গেম খেলতে খেলতে যে ভার্চুয়াল জগতে চলে যায়, ভার্চুয়াল জগতের সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে যায়, এই জন্য চারপাশের জিনিসগুলো, চারপাশের রিয়েলিটিতে কি হচ্ছে এটা তারা বুঝতে পারে না। তাহলে আমরা কি বলছি? ভার্চুয়াল, ঠিক আছে? তারপরে আমরা এটা ভার্চুয়াল একটা কিওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি। 3 নম্বর পয়েন্টটা কি হতে পারে? 3 নম্বর পয়েন্ট হতে পারে যে এই ভার্চুয়াল জগতে থাকার কারণে আমাদের চারপাশের যে মানুষজন রয়েছে, আমাদের পরিবারের সাথে আমাদের সম্পর্কগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি বললাম? আরেকটা পয়েন্ট, রিলেশন। তাহলে দেখো এই 3টা পয়েন্টে কাকে সাপোর্ট করছে? এই 3টা পয়েন্টই কিন্তু অনলাইন গেমকে সাপোর্ট করছে। যে অনলাইন গেমের কারণেই মূলত সুইসাইডের হারটা বেড়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি বললাম? একটা মেইন আইডিয়া লিখলাম, ওই মেইন আইডিয়ার আন্ডারে আমাকে 3টা সাপোর্টিং ডিটেলস দিতে হবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাপোর্টিং ডিটেলস। সাপোর্টিং ডিটেলস। এবার তাহলে কি মনে রাখলাম আমরা? বডিতে কয়টা মেইন আইডিয়া থাকবে? 2টা মেইন আইডিয়া। একটা মেইন আইডিয়ার আন্ডারে কয়টা সাপোর্টিং ডিটেলস থাকবে? 2টা বা 3টা হতে পারে। তুমি যদি বেশি লিখতে চাও তাহলে 3টা দিবা, কম লিখতে চাইলে 2টা সাপোর্টিং ডিটেলস দিবা। এবার সাপোর্টিং ডিটেলস দিলেই কি একটা লেখা অনেক বেশি পারফেক্ট হবে? না, এর ভিতরে আরও অনেক জিনিস রয়েছে। তুমি চাইলেই কিন্তু এই যে রাত জেগে থাকা, তুমি এটা নিয়ে ব্যাখ্যা করলা, ঠিক আছে? যে রাত জেগে, অতিরিক্ত রাত জাগার কারণে, অতিরিক্ত রাত জেগে গেম খেলার কারণে কিন্তু মানসিকভাবে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আছে? এবার তুমি তোমার নিজের লাইফ থেকে একটা উদাহরণ দিবা কার আন্ডারে? তাহলে এটার সাথে একটা কি যোগ হবে? একটা এক্সাম্পল যোগ হবে। কি যোগ হবে? তাহলে আমরা কি বললাম? মেইন আইডিয়া 1 আন্ডারে কি? রাত জাগা, রাত জাগার নিচে এক্সাম্পল। ক্লিয়ার? কি এক্সাম্পল দিলাম? মনে করো তোমার একটা বন্ধু আছে, রাত জাগতে জাগতে গেম খেলতে খেলতে কি হয়ে যাইছে? চোখের নিচে কালি হয়ে গেছে, স্কুলে যায় না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। একটা ছোট্ট 2 লাইনের একটা উদাহরণ দিলা। ঠিক সেমভাবে ভার্চুয়াল, এই ভার্চুয়াল জগতে চলে গেছে, বাইরের জিনিসপত্র দেখে না, আর রুম থেকে বেরোয় না, এরকম একটা ছোট্ট উদাহরণ দিলা। রিলেশন নষ্ট হচ্ছে, পরিবারের সাথে প্রতিদিন ঝগড়া লাগে গেম খেলার কারণে, এরকম আছে না? তো এরকম আরেকটা এক্সাম্পল দিয়ে দিলাম। এরকম প্রত্যেকটা সাপোর্টিং ডিটেলসের আন্ডারে আবার একটা করে এক্সাম্পল দেওয়া লাগবে, যেটাকে আমরা কি বলি? গ্রাউন্ড কিংবা এভিডেন্স। এই এক্সাম্পলটাকে কি বলা হয়? গ্রাউন্ড কিংবা এভিডেন্স। তাহলে দেখেন রাইটিং, এই যে রাইটিং যে প্যাটার্নটা আমি বলছি, এটা কিন্তু আইএলটিএসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা আইএলটিএস পরীক্ষা দেবেন কিংবা যারা বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন, লেখালেখি করতে চান, তাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পেরেছি, তাহলে আমরা একটা মেইন আইডিয়ার আন্ডারে কি দিব? 3টা সাপোর্টিং ডিটেলস, এবং প্রত্যেকটা সাপোর্টিং ডিটেলসের একটা করে এক্সাম্পল দিয়ে দিব, ঠিক আছে? যে কোনো তোমার লাইফ রিলেটেড কোনো একটা ঘটনা আমি এক্সাম্পল আকারে এখানে 2 লাইন বা 1 লাইনে দিয়ে দিব। তাহলে আমরা মেইন আইডিয়া শিখে ফেললাম, একটা মেইন আইডিয়া।
এবার ঠিক সেম ভাবে আরেকটা মেইন আইডিয়াতেও কি করবা, আরেকটা মেইন আইডিয়াতেও তোমাকে তিনটা এভাবে তোমাকে সাপোর্টিং ডিটেলস যোগ করতে হবে। একটা সাপোর্টিং ডিটেলস যোগ করলা, দুইটা যোগ করলা, তিনটা যোগ করলা। এবার এই সাপোর্টিং ডিটেলসকে ক্লারিফাই করতে কি করলাম, এক্সাম্পল দিলাম, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলছি গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড কিংবা এভিডেন্স। ঠিক আছে, গ্রাউন্ড কিংবা এভিডেন্স। ঠিক এখানেও কি একটা এক্সাম্পল দিবা, তারপরে যেটাকে আমরা বলছি গ্রাউন্ড বা এভিডেন্স। তাহলে প্রত্যেকটা এই দ্বিতীয় নাম্বার, এটাকে কি বলছি আমরা, বডির আন্ডারে দ্বিতীয় মেইন আইডিয়া থেকে আমরা তিনটা সাপোর্টিং ডিটেলস দিব। তিনটা সাপোর্টিং ডিটেলসের প্রত্যেকটাতে একটা করে এক্সাম্পল দিব। তাহলে তুমি দেখবা বডিটা খুব সুন্দর আকারে কম্প্যাক্টেবল হয়ে যাবে। তোমাকে গুছানো লাগবে না, কোনটার আন্ডারে আমি কোনটা লিখবো, কার পরে কী লিখবো, কই মাথায় কী আসতেছে, দরকার নেই তো। এভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে দেখো ট্রাই করো। প্রথম 6 দিন 7 দিন 5টা 7টা লেখাতে একটু কষ্ট হবে, বাট লিখে ফেললে ট্রাস্ট মি সারা জীবনে কোনো লেখাতে তোমার আর টেনশন নেওয়া লাগবে না। এবার এটা তো গেল বডির ব্যাপার, তাই না? এবার তুমি সাপোর্টিং ডিটেলসের পরে তুমি কিন্তু চাইলে এটার কি ইয়াটাও দিতে পারো। মনে করো সাপোর্টিং ডিটেলস তুমি দিলা, মেইন আইডিয়া 2টা দেওয়া শেষ। এবার তুমি চাইলে এটার সমাধানটাও দিতে পারো, যেটা কিভাবে আমরা নিরসন করতে পারি। সেটা কিন্তু এই 2টা মেইন আইডিয়ার আন্ডারে পড়বে না, ওই মেইন আইডিয়ার নিচে লিখতে হবে। সেটা মেইন আইডিয়ার নিচে এবং কনক্লুশনের উপরে, মেইন আইডিয়ার নিচে কনক্লুশনের উপরে। এবার আমরা কনক্লুশন নিয়ে কথা বলবো। সো কনক্লুশন পার্টে মূলত 2টা অংশ থাকে। কি থাকে? একটা হচ্ছে যে তোমার কি সামারি, একটা হচ্ছে সামারি। কিসের সামারি? তুমি পুরো যতগুলো একদম ইন্ট্রোডাকশন পার্ট থেকে বডির আন্ডারে যে মেইন আইডিয়া 2টা এবং তার সাপোর্টিং ডিটেলস যত কিছু লিখেছো, তার সামারি 2 লাইন বা 3 লাইনে তুমি এই কনক্লুশনে লিখবা। অর্থাৎ পুরো জিনিসটাকে তুমি কি করবা, সামারাইজ করবা। এটা সহজ একটা উপায় আছে। দেখেন, আমরা প্রথমেই বলেছিলাম কি, প্রথম সেন্টেন্সটাকে আমরা কি বলছি, টপিক সেন্টেন্স। তাহলে এই টপিক সেন্টেন্সটা যদি পুরো টপিকটাকে ডেসক্রাইব করে, তাহলে এই টপিক সেন্টেন্সটা কিন্তু একটা সামারি। তাহলে খেয়াল করে দেখবেন, আপনাকে যেটা করতে হবে, এই টপিক সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে সামারির জায়গায়। এই টপিক সেন্টেন্সটাকে একটু বাড়িয়ে, একটু চওড়া করে, টেনে লম্বা করে, একটু ঘুরিয়ে অন্যভাবে আপনি যদি সামারির জায়গায় লেখেন, কনক্লুশনের প্রথম অংশে 2 লাইনে লেখেন, তাহলে কিন্তু সামারি পার্টটা কভার হয়ে যাবে। এবার দ্বিতীয় যে পার্টটা, সেটা হচ্ছে যে পার্সোনাল অপিনিয়ন। এই জায়গাটা মূলত অনেকেই দেয় অপিনিয়ন, এই জায়গাটা মূলত অনেকেই দেয়, আবার অনেকে ব্যবহার করে না, এটা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু এটা দেওয়া আমার মনে হয় যে উত্তম, কারণ আপনি একটা লেখা লিখছেন, কিন্তু আপনার নিজের অপিনিয়ন থাকবে না, আপনার নিজের ব্যাখ্যা থাকবে না, এটা হয় না। এখানে আমাদের অলওয়েজ শুরু করতে হয় কি দ্বারা, ইন মাই অপিনিয়ন, অর্থাৎ শেষের লাইনে গিয়ে ইন মাই অপিনিয়ন, তারপর অ্যাকর্ডিং টু মি, আমি অনুসারে বা আমার কথা অনুসারে, অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ডস, ঠিক আছে। তারপরে ইন মাই অপিনিয়ন, তারপরে আমরা বলতে পারি যে আরও অনেকগুলো ফ্রেজ রয়েছে, যেগুলো আমি লিস্ট বানিয়ে দেবো ইনশাআল্লাহ তোমাদেরকে, ঠিক আছে। তাহলে দেখো, এই প্রথম সামারি দিলা, তারপর পার্সোনাল তোমার অপিনিয়ন দিলা। পার্সোনাল অপিনিয়নটা কি, যে এই যে সমস্যা আছে, এটা হলো কেন, ঠিক আছে, এটা 2 লাইনে দিবা, যে এটা হলো কেন, এটা 1 লাইন, আর এটা কীভাবে সমাধান করা যায়, সমাধান করতে কাদেরকে আগায় আসতে হবে, এটা আরেকটা দিলা, দিয়ে তুমি তোমার লেখা শেষ করে দিলা। প্রথমে টপিক সেন্টেন্স, এরপর থিসিস স্টেটমেন্ট, এরপর বডি পার্টের আন্ডারে আবার কি মেইন আইডিয়া 3টা, মেইন আইডিয়ার 3টার প্রত্যেকটার আন্ডারে 3টা সাপোর্টিং ডিটেইলস। আমি পুরোটা একটা ডায়াগ্রাম তোমাদের বানিয়ে দিব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। পুরোটার একটা ডায়াগ্রাম খুব সুন্দর করে বানিয়ে দিব, যাতে করে সহজেই মনে রাখা যায়, ঠিক আছে। সো ইনশাআল্লাহ এই পুরো ডায়াগ্রামটা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা 2 বার দেখবা, মানে আশা করছি এগুলো নিয়ে কষ্ট হবে না তোমাদের। আগামী ক্লাসে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা সলিউশনটা কি করব, হাতে কলমে করব, এক্সাম্পল দিয়ে একটা প্যারাগ্রাফ একদম হাতে কলমে লিখে করার চেষ্টা করব। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখবা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা, আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, লাইভ ক্লাস করার জন্য আমাদের পেজকে ফলো দিয়ে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।